আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প একটু ভালোবাসার জন্য। গল্পটি তাহলে শুরু করি। বাঁদরের গলায় মুক্তোর মালা, কথাটা কানে যেন খট করে লাগলো। আসলে বছরে একটিবার, তাও দু একদিনের জন্যই বাপের বাড়ি আসা হয় এখন। তাই এই দু একদিনেই একসঙ্গেই সবার খবর নিয়ে নিতে চাই যেন। তেমনই এবারে মাত্র 2 দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছি। হঠাৎই গাড়ি থেকে নামার সময় বাপ্পাদাকে দেখলাম। উদ্ভ্রান্তের মতো লাগছিল। তাই বাড়ি এসে বাপ্পাদার খবর জানতে চাইলে মা এই বাগধারাটাই প্রয়োগ করলেন। আমার খুব খারাপ লাগলো সুতপা বৌদির জন্য। বেচারি এই জীবনে কোনো দিনই শান্তি পেল না, অথচ রূপ, গুণ, অর্থ কোনো কিছুরই কমতি ছিল না তার। ফোনে আগেই শুনেছিলাম বাপ্পাদাকে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। জেঠিমা মানে বাপ্পাদার মা মারা যাবার পর থেকে ভীষণ বাড়াবাড়ি শুরু করেছিল দাদা। এমনকি রাস্তা থেকেও নাকি তুলে আনতে হতো মাঝে মাঝেই। তারপর কলকাতা থেকে ওর বর্দা এসে ওই রিহ্যাবে ভর্তি করে দিয়ে গেছিলেন। এসব কথা আগেই মা ফোনে বলেছিলেন আমাকে। তবু চাক্ষুষ দেখে মনটা যেন খুব খারাপ হয়ে গেল। আমি যখন 11-এ পড়ি তখন মাত্র 19-20 বছরে সুতপা বৌদি বিয়ে হয়ে এসেছিল আমাদের পাড়ায়। আমাদের পাড়ায় তখন বেশিরভাগই নিম্নবিত্ত মানুষের বাস। তাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা ছিল বাপ্পাদাদের। বাপ্পাদার অর্থাৎ বাপ্পাদিত্য ঠাকুরদা নাকি জমিদার ছিলেন। আমার ঠাকুমার মুখে শুনেছিলাম। তাই বনেদি ঘর পেয়ে আর কিছুই না দেখে সুতপা বৌদির মা বাবা মেয়ের এখানেই বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের সময়ও বাপ্পাদা বেকার ছিল। বাড়ির অবস্থা যতই ভালো থাকুক, ছেলে কি করে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল। জানি না সুতপা বৌদির মা বাবা কি দেখে তাদের একমাত্র শিক্ষিতা সুন্দরী মেয়েটির বিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য শুনেছিলাম ওনারা চাকরি সূত্রে নাগাল্যান্ড থাকতেন, আর ওখানকার পরিবেশ নাকি ভালো ছিল না। তাই মেয়েকে তাদের সমাজে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। আবার এদের বাড়ি থেকে বৌমাকে পড়াতে চেয়েছিলেন, সেটাও নাকি প্রধান একটা কারণ এখানে বিয়ে দেওয়ার। যাই হোক, জেঠিমারা কথা রেখেছিলেন। বিয়ের পর MA পাশ করে ওখানকারই একটা বেসরকারি স্কুলে ইংলিশের শিক্ষিকা হয়েছিলেন। জেঠু আগেই মারা গেছিলেন, মানে বাপ্পাদার বিয়ের কয়েক বছর পর। তারপর জেঠিমা যতদিন বেঁচে ছিলেন 2 হাত দিয়ে আগলে রেখেছিলেন ওনার ছোট বৌমা আর নাতনিকে। উনিও মনে মনে মানতেন যে ওনার অপদার্থ বেকার ছেলেটার কপালে মুক্তোর মালাই জুটেছে। ছোট বৌমার ওপর দুর্বলতার জন্য বড় বৌমা আড়ালে বলতো, আদিক্ষেতা। তারপর একদিন ছেলে মেয়েকে ভালো কলেজে পড়ানোর বাহানাতে বর্দার সঙ্গে কলকাতাতেই সেটেল হয়ে গেল বড় বৌদি। মনে মনে কষ্ট পেলেও জেঠিমা বুঝতে দেননি। ছোট ছেলে, বৌমা আর তাদের একমাত্র মেয়ে পায়েলকে নিয়েই বেশ ছিলেন। সুতপা বৌদিকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই মায়ের সঙ্গে সন্ধেবেলা গেলাম ওদের বাড়ি। অনেক দিন বাদে গেলাম জেঠিমাদের বাড়ি। শেষ যখন এসেছিলাম জেঠিমা তখন বেঁচে ছিলেন। বাড়িটা কত প্রাণবন্ত ছিল। খুব হাসি খুশি ছিলেন জেঠিমা। দুয়ারের কাজটা অন্ধকার ঘুটঘুট করছে। এত বড় বাড়িটার ভেতর দিকে যে কয়েকটা আলো জ্বলছে তা পর্যাপ্ত নয়। তাই মনে হচ্ছে বাড়িটা যেন অন্ধকারের মধ্যে বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ভাঙা লোহার দরজাটা ঠেলে ঢুকতেই ক্যাঁচ করে একটা বিচ্ছিরি আওয়াজ হলো। ভিতর থেকে বৌদি জিজ্ঞাসা করল, কে? মাই কথা বললেন, সুতপা, আমরা এসেছি গো। তারপর বললেন, আমি দেখা করতে গেছি তার সঙ্গে। শুনে খুব খুশি হয়ে বৌদি আমাদেরকে বসতে বলল। বৌদির পরনে একটা গেরুয়া রঙের শাড়ি, কপালে চন্দনের তিলক আর গলায় তুলসী কাঠের মালা। একেবারে যোগিনী লাগছে। নিরাভরণ বেশ, তবু বৌদির রূপ যেন ফুটে বের হচ্ছে। মা আমাকে আগেই বলেছিলেন যে সুতপা সন্ন্যাসিনী হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিয়ে এসেছে, কিন্তু স্বচক্ষে এ রূপ দেখে অবাক হয়ে গেলাম।
শুনলাম নিরামিষ খায়, আলাদা ঘরে ঘুমায়, আর দাদার জন্য আলাদা আমিষ রান্নাঘরে, রান্নার লোক রেঁধে দিয়ে যায় একবেলা। পায়েলের কথা জিজ্ঞেস করতেই বলল, ওকে হস্টেলে পাঠিয়ে দিয়েছি, এবারে ফাইনাল ইয়ার। বৌদিকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কী বা বয়স, আমার থেকে 2-3 বছরের বড় হবে। এই বয়সে এই মেয়েটা সংসার বিমুখ হতে বাধ্য হয়েছে। দাদা বাড়ি ছিল না, কখন ফিরবে তার ঠিক নেই। বৌদিকে বাকি ধ্যান শেষ করতে বলে বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। রাতে শুয়েও আর কিছুতেই ঘুম আসছে না আমার। বারে বারে বৌদির মুখটাই মনে পড়ছে। ঘুমানোর আগে কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকলে ঘুমের ব্যাঘাত ঘটে খুব এখন। তাছাড়া আলাদা বিছানাতেও ঘুম আসতে চায় না। অনেক কষ্টে কয়েক ঘন্টা ঘুমিয়ে ভোরের দিকে আবার ঘুম ভেঙে গেল। আর ঘুমানোর চেষ্টা না করে ভাবলাম ওপরে দাদা ভাইয়ের তৈরি ফুল বাগানটা দেখে আসি। পায়ে পায়ে উঠে এলাম 3 তলার ছাদে। ওখানে দাদা ভাই অনেক ফুল গাছ লাগিয়েছে। দেখি কখন ও উঠে গিয়ে গাছেদের পরিচর্যা করছে। আমাকে দেখে একগাল হেসে বলল, কী রে, কেমন ঘুম হলো? এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? আমি অন্যমনস্ক হয়ে বললাম, ভালোই। তারপর বললাম, বাপ্পাদাটা কত ফালতু ছেলে হয়ে গেছে রে, বৌদিটাকে দেখে মায়া লাগছে। দাদা ভাই আমার মুখের দিকে তাকিয়ে তার হাতের কাজটা বন্ধ রেখে উঠে এলো আমার পাশে। তারপর খুব শান্তভাবে বলল, সুতপাকে দেখে তোর মায়া লাগছে, কিন্তু আমার তো বাপ্পাকে দেখে কষ্ট হয়। আমি অবাক হয়ে বললাম, কেন, ওই মাতালটাকে দেখে কষ্ট হওয়ার কি আছে? দাদা বলল, যেটা জানিস না সেই বিষয়ে উল্টোপাল্টা মন্তব্য করিস না বোন। আমি লজ্জা পেয়ে চুপ করে ওর দিকে তাকালাম। দাদা ভাই আবার খুব শান্ত স্বরে বলল, বাপ্পা আমার বন্ধু নয়, তবুও আমরা প্রায় একই বয়সী হওয়ার জন্য ওর কিছু বন্ধু আমারও কমন ফ্রেন্ড। তরুণকে মনে আছে তোর? ও তো একসময় বাপ্পার প্রিয় বন্ধু ছিল। এমনকি ওরা দুজনে একসঙ্গে কাজও শুরু করেছিল। আর ওর থেকেই জানতে পেরেছি স্ত্রীর অবহেলায় কিভাবে একজন ভালো ছেলে উচ্ছন্নে চলে যায়। ওর বউ কোনো দিন স্বামীর মর্যাদা তো দূরের কথা, মানুষ বলেও গণ্য করেনি তাকে। জেঠিমা যতদিন ছিলেন তবু উনি দুজনের মাঝে থেকে মধ্যস্থতা করে দিতেন। তারপর জেঠিমা গত হবার পর সব শেষ। একজন মেয়েই পারে ভালোবাসা দিয়ে তার স্বামীকে সঠিক পথে আনতে। বিয়েটা যখন হয়েই গেছিল তখন স্বামী হিসেবে মানতে এত লজ্জা কেন? তাছাড়া বাপ্পা তো আগে কোনো দিন কোনো নেশা করতো না, তুই কি শুনেছিলি? আমি না সূচক মাথা নাড়ালাম। এমনকি মেয়েটাকেও ওর বাবার সান্নিধ্য থেকে দূরে রাখতে বাইরে পাঠিয়ে দিয়েছে। বলতে পারিস একটা মানুষ কী নিয়ে বাঁচবে? একসঙ্গে এতগুলো কথা বলে দাদাভাই আমার মুখের দিকে তাকালো। আমি তবু ক্ষীণ প্রতিবাদ করে বললাম, কেন, নিজের কাজ নিয়ে বাঁচবে। পুরুষ মানুষ নিজের কাজের জগতে ডুবে থাকবে। বউ পাত্তা দিল কি না দিল তাতে কী বা এসে যায়? না রে বুনি, বাইরে থেকে দেখে যতটা সহজ লাগে ততটাও সহজ নয় এই জীবনটা। তাছাড়া বাপ্পা যখন ঠিকাদারির কাজটা মন দিয়ে করছিল বেশ লাভও করছিল। তারপর একবার অল্প একটু লস হওয়ায় ঘুরে দাঁড়ানোর জন্য বউয়ের কাছে আর মায়ের কাছে সাহায্যও চেয়েছিল। কিন্তু জেঠিমা নাকি ওনার শিক্ষিতা বৌমার কথা শুনেই কিছুই সাহায্য করেনি। আর উল্টে সব বিষয় সম্পত্তি লিখে দিয়ে গেছেন ওনার ছোট বৌমার নামেই, যাতে করে সম্পত্তি সঠিক সংরক্ষণ হয়। সব দিক দিয়েই তোর বাপ্পাদার হাত পা বেঁধে রেখে গেছেন। এখন বল, সব দোষ কি বাপ্পার? সব শুনে আমি একটা চাপা দীর্ঘশ্বাস ফেললাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। ফেরার দিন আবার দেখা হলো বাপ্পাদার সঙ্গে। উদাসীনভাবে একটা চায়ের দোকানে বসেছিল। আমি চুইংগাম কেনার বাহানাতে দোকানে গিয়ে যেচেই দাদার সঙ্গে কথা বললাম। জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছে, কি করছে? বাপ্পাদা বললেন, আবার কাজ শুরু করবো রে। অসুস্থতার জন্য কিছুদিন সব বন্ধ ছিল। চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমিও দাদার কথাটা সমর্থন করে বললাম, ঠিক বলেছ দাদা ভাই, কাজের মধ্যেই ভালো থাকা যায়। যাই হোক,
কিছু একটা কাজ করে ভালো থাকো। তারপর আমার সংসারের আর আমার বরের অনেক খোঁজখবর নিল বাপ্পাদা। আমাকে খুব আশীর্বাদ করে বলল আমি যেন আমার সংসারে আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকি। ট্রেন আসতে আসতে দাদা ভাইয়ের বলা কথাগুলোই মনে পড়ছিল। লোকে শুধুমাত্র বাইরেটাই দেখে বিচার করে, কত কথা বলে, কত সমালোচনা করে, কিন্তু কে জানতে চায় ভিতরের ব্যাপার? একটা মানুষ শেষ হয়ে যায় তিলে তিলে, একটু ভালোবাসার জন্য হাহাকার করে মরে। একটা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যায় শুধুমাত্র একটু ভালোবাসার অভাবের জন্য। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপর্ণা ঝা, পাঠে জয়তী। ধন্যবাদ।